আমরা জীবনের প্রবাহমানতা পড়াচ্ছিলাম, তো সেখানে আমাদের নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশান। জনন বলতে আমরা কি বুঝি? জনন হচ্ছে আমাদের যখন আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে সাড়া দেওয়া, ঠিক আছে, গমন, এইগুলো সব জীবের একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। সেরকম জনন কিন্তু একটা প্রয়োজনীয় বৈশিষ্ট্য কার? জীবে। এবারে এটা আমি বলতে পারি না যে সব জীবে, কারণ ব্যতিক্রম আছে। যেরকম মেল হানিবি, পুরুষ মৌমাছি কিন্তু জনন করতে পারে না। আবার আমাদের যেটা আছে কি বলে ওটাকে, মিউল, ঠিক আছে, মিউল বা খচ্চর, সেটাও কিন্তু আমাদের জনন করতে পারে না। তাহলে আমি সব প্রাণী যে জনন করতে পারে এটা বলতে পারি না, কিন্তু বেশিরভাগ প্রাণী, প্রায় সব প্রাণী জননে সক্ষম। আর কিছু প্রাণী আছে জননে অক্ষম, যেগুলো আমি এক্সাম্পল দিলাম, পরীক্ষা আসলেও আসতে পারে। এবারে জননের মধ্যে ভাগ আছে। জননের মধ্যে ভাগ আছে কি? যৌন জনন, অযৌন জনন। কি কি আছে? আচ্ছা, প্রথমে জনন কারা করে, কারা করে না। কারা করে তো সবাই জানে, কারা করে না? জননে অক্ষম। আমাকে কি করতে হবে? জননে অক্ষম। অক্ষম। তাহলে 1 নম্বর কি লিখবো আমি? পুরুষ মৌমাছি। 2 নম্বরে মিউল বা খচ্চর, ঠিক আছে, মিউল বা খচ্চর। এই দুটো জিনিস কিন্তু, মানে এই দুটো প্রাণী বেসিক্যালি জনন করতে পারে না বা জননে অংশগ্রহণ করে না। এবারে জননের দুটো ভাগ আছে, যৌন জনন, অযৌন জনন। কি কি আছে? যৌন জনন আর অযৌন জনন। যৌন জনন আর অযৌন জনন কি সেটা আমাদের আগে জানতে হবে। যৌন জনন যেখানে পিতৃ মাতৃকোষ দুটোই অংশগ্রহণ করবে, আর অযৌন জননে একটি মাত্র কোষ অংশগ্রহণ করবে। এবং অযৌন জননের একক কি হবে? রেণু হবে। এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা এই অযৌন জনন সম্পন্ন করবে। আর যৌন জনন উচ্চ প্রাণীরা এইসব জনন সম্পন্ন করবে। যৌন জননে গ্যামেট উৎপন্ন হবে, এখানে রেণু উৎপাদন হবে। অযৌন জননে, যৌন জননে অপত্য যেটা আসবে তার কিন্তু ভেরিয়েশন কম, মানে একদম সমান আকৃতি, সমান দেখতে এরকম হবে না, চেঞ্জ আসবে। সে তো আমাদেরও চেঞ্জ আসে, কিন্তু অযৌন জননে কিন্তু পুরো সমান দেখতে হয়, অবিকল, যেমন থাকে তেমনই দেখতে। অ্যামিবা, একটা অ্যামিবা আরেকটা অ্যামিবার পুরো একদম কপি পেস্ট, তুমি বুঝতেই পারবে না যে কি। বা প্ল্যানেরিয়া, যেন অ্যামিবার দ্বিবিভাজন হয়, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়, ইস্টের কোরকোদ্গম হয়, হাইডারও কোরকোদ্গম হয়। এগুলো কিন্তু আমাদের সব শর্ট কোশ্চেনে আসে। এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে হবে, সেগুলো আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি। তাহলে আমাকে যৌন জনন অযৌন জননের যদি পার্থক্য দেয় তাহলে আশা করি আমরা পারবো। কি কি পার্থক্য আমি তো লেখার চেষ্টা করি। 1 নম্বর কি হয় এখানে? এখানে যেটা হয় যে একের অধিক কিন্তু আমাদের লাগবে। কি লাগবে? জরিত্র জীব লাগবে। একের অধিক জরিত্র জীব লাগবে। আচ্ছা, একটা যৌন জননে একটা কিন্তু ব্যতিক্রম আছে, যে এই জনিত্র জীব একটাতেও কিন্তু যৌন জনন হয়। কার ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে যে আমাদের কৃমি আছে না, একটা কৃমি আছে, সেটা কিন্তু উভলিঙ্গ হয়। উভলিঙ্গ হওয়ার জন্য সে কিন্তু যৌন জনন করতে পারে, কারণ তার দেহেই সব আছে, পুরুষও আছে, স্ত্রীও আছে, বুঝতে পারছো? তো ব্যতিক্রম দেখে লাভ নেই, এখানে সমস্যা নেই। অযৌন জননী কিন্তু একটি জনিত্রী জীব। গ্যামেট উৎপন্ন হয়, রেণু উৎপন্ন হয়। কি হয়? এখানে গ্যামেট উৎপন্ন হয়, এখানে রেণু উৎপন্ন হয়। আর কি? একই রূপ। আমি জাস্ট আমার ভাষায় লিখছি, কিন্তু এখানে কিন্তু একই রকম দেখতে হয়, একই রকমের
একই রকমের হয়। তো এইগুলো হচ্ছে মেন পার্থক্য যৌন জনন অযৌন জননের যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা বললাম। এবারে আমাদের অযৌন জনন কারা করে, কোন কোন প্রাণীরা করে, সেই নিম্ন শ্রেণীর প্রাণীদের আমাদের জানতে হবে। তার আগে একটা কথা বলে দিই যে জননের প্রয়োজনীয়তা কি আছে, জনন না হলে কি কি হবে। জননের প্রয়োজনীয়তা যদি আমাকে লিখতে হয় তাহলে আমি এটা একটু মুছে ফেলি, দিয়ে লিখি যে জননের প্রয়োজনীয়তা যেগুলো আছে সেটা আমি লিখে ফেলছি আস্তে আস্তে। তাহলে এটা নিশ্চয়ই দেখা হয়ে গেছে। জননের প্রয়োজনীয়তা আমি লিখে দিচ্ছি, তোমাদের মনে রাখবে ভালো করে। তাহলে কি, জীবের অস্তিত্ব রক্ষা করা। যদি জনন না হতো, মানুষের যদি জনন না হতো, মানুষ এক্সটিংক্ট হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত, তাহলে কি 1 নম্বর জীবের অস্তিত্ব রক্ষা। 2 নম্বর কি হবে, বংশ বিস্তার করা, বংশ বিস্তার করা। যেরকম গমনের ছিল না, গমনের চালিকা শক্তি ছিল, তেমনই আছে আবার তোমাদের সেরকম জননেরও প্রয়োজনীয়তা পরীক্ষা আসতে পারে। জননের প্রয়োজনীয়তা হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষা করা, বংশ বৃদ্ধি করা, এই জিনিসগুলো কিন্তু আছে। আর কি, জীবদেহে ভারসাম্য রক্ষা করা, জীবদেহে ভারসাম্য রক্ষা করা। কেমন ভারসাম্য, যদি আজকে ওই বাস্তুতন্ত্র তোমরা 9-এ পড়েছিলে যে একমুখী হয়, যখন যদি ব্যাঙ না থাকে তাহলে অন্যান্য প্রাণীদের সমস্যা হবে, হরিণ না থাকলে বাঘের সমস্যা হয়ে যাবে। তো সেইটা যদি জনন না হয় তাহলে কিন্তু পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু বজায় থাকবে না, সেটা কিন্তু মানে ভারসাম্যহীন হয়ে পড়বে। যে জনন 2 প্রকারে হয়, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জনন সম্বন্ধে আমরা আগে জেনে নিই। অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে যেখানে গ্যামেট উৎপাদন হবে না, মানে গ্যামেট উৎপাদন ছাড়াই আমাদের রেণু উৎপাদন হবে, বা কি হতে পারে, এখানে রেণু উৎপাদন হতে পারে আর দেহর কোনো অংশ থেকে খণ্ডীভূত হতে পারে। তাহলে কি কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি যে গ্যামেট উৎপাদন ছাড়াই দেহের কোনো অংশ বা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। এবারে অযৌন জননের প্রকারভেদ আছে, কি কি, বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন, এইসব জিনিসগুলো আছে। তাহলে এদের আমরা এক্সাম্পলগুলো জানতে হবে, এক্সাম্পলগুলো জানলেই হবে শুধু। আর একটু একটু কিছু টার্ম আছে সেগুলো আমি বলে দিচ্ছি। কি আছে, বিভাজন, বিভাজিত হয়ে যাওয়া, বিভাজিত হয়ে যাওয়া। যেরকম অ্যামিবার ক্ষেত্রে এটা দ্বিবিভাজন কার হয়, অ্যামিবার হয়, অ্যামিবা। এরকম একটা প্রাণী আছে, এখান থেকে ভেঙে কি হয়ে যায়, দুটো হয়ে যায়, দুটো অ্যামিবা হয়ে যায়। বহু বিভাজন কার হয়, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। কোরকোদ্গম কার হয়, ইস্ট এবং হাইডার। ইস্টেরও কোরকোদ্গম হয়, হাইডারও, মানে কিছু বাল্ব উৎপন্ন হয়, বাল্ব উৎপন্ন হয়, সেগুলো ভেঙে নতুন নতুন অপত্য তৈরি করে। তাহলে কি কোরকোদ্গম কার হবে, ইস্ট আর ইস্ট আর হাইড্রা। খণ্ডীভবন কার হবে, স্পাইরোগাইরা। খণ্ডীভবন স্পাইরোগাইরা, এরকম একটা থাকবে। এখান থেকে কি হবে, খণ্ডীভূত হয়ে দুটো তৈরি হয়ে যাবে। খণ্ডীভবন কার হয়, স্পাইরোগাইরা। রেণু উৎপাদন, রেণু উৎপাদন কার হয়, রাইজোপাস। কার হয়, রাইজোপাস, রাইজোপাস। এবারে রেণু উৎপাদন যখন আমি বলছি দুটো কথা বলতে হবে আমাকে, অচল রেণু আর সচল রেণু। জুস্পোরকে আমরা কি বলি, সচল রেণু, মানে যে রেণু মুভ করতে পারে, মুভমেন্ট দেখায়, সেটা হচ্ছে সচল রেণু, জুস্পোর। তাহলে সচল রেণুকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি করতে পারি, সচল রেণু, অচল রেণু। এটা কি হয়, জুস্পোর। এটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর, ঠিক আছে, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। আর পুনরুৎপাদন কার হয়, আমাদের মানে
প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়, মানে একটা থেকে অংশ থেকে আরেকটা অংশ ভেঙে আবার উৎপাদিত করে। কার হয়? প্ল্যানেরিয়ার। প্ল্যানেরিয়া। এই প্রাণীদের এইভাবে অযৌন জনন সম্পন্ন হয়। এবার এইগুলো কিন্তু আমাদের একটুখানি মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেনে, শূন্যস্থান পূরণে, সত্য মিথ্যাতে সব ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো দেয়। এমসিকিউতে তো দেয়, আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলো দেয়। এবং এই কোরকোদ্গমের স্টের যে বার্ডগুলো দেখা যায়, বা সাইডন দশা, মেরোজয়েড দশা, টুরুলা দশা কার কোন দশায় কিভাবে বিভাজিত হচ্ছে, বা এই সচল রেণু অচল রেণু জুস পর অ্যাপ্লানোস্পর, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেনই আসে। আচ্ছা, অযৌন জননের মধ্যে যেগুলো আছে, যে অযৌন জননের যে পার্টগুলো আছে সেগুলো আমরা পড়লাম। এবারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অঙ্গজ বংশবিস্তার। অঙ্গজ বংশবিস্তার মানে ভেজিটেটিভ প্রোপাগেশন। সেটা কীরকম? সেটা যে অঙ্গ থেকে, সে উদ্ভিদের, বেসিক্যালি তো উদ্ভিদের ক্ষেত্রে আমি বলবো, তো কিভাবে হয় এবং কটা টাইপস আছে? দুটো টাইপস আছে, প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন। কি কি টাইপ আছে? এক নম্বর হচ্ছে প্রাকৃতিক, আর দু নম্বর হচ্ছে কৃত্রিম। আচ্ছা, প্রাকৃতিকের মধ্যে আমি যদি আসি তাহলে কি কি পড়বে? আমি মূল, কাণ্ড, পাতা আস্তে আস্তে আসছি। তো যদি আমি মূল বলি, তো এই মূলের মধ্যে কে পড়বে? মূল থেকে আবার মূল সৃষ্টি হয় কাদের? মানে অঙ্গজ জনন মানে কি? অঙ্গ থেকেই হবে। তাহলে আমি উদ্ভিদের ক্ষেত্রে মূল ধরেছি, প্রাণীদের ক্ষেত্রে তো হয়ে গেছে, উদ্ভিদের ক্ষেত্রে আমাকে এবার করব। তো মূল থেকে কার হবে? রাঙা আলু। কার হবে? রাঙা আলু। এক্সাম্পল মনে রাখো। আর মূলের পরে যদি আমি কাণ্ডতে আসি, কাণ্ড থেকে কার হয়? আলু, নর্মাল আলু, আলু ও আদা, এইসবের কি হয়? সব কাণ্ড থেকে হয়। আলু, আদা, ঠিক আছে। আর এরপরে যদি আমি চলে যাই পাতা, ঠিক আছে। পাতার আগে বলে দিই যে ধাবক আর খর্বধাবক, কচুরিপানা, টোপাপানা, এদের কি হয়? শুশুনি, এদের ধাবক খর্বধাবক থাকে। এখান থেকেও কিন্তু মূল সৃষ্টি হয়ে নতুন অপত্য তৈরি হয়। আর যদি পাতার ক্ষেত্রে আমি চলে আসি, এই পাতার ক্ষেত্রে কি হয়? পাতার ক্ষেত্রে তোমরা তো পাথরকুচি, বিগোনিয়ার নাম শুনেছো। পাথরকুচি পাতা থেকে আবার নতুন পাতা সৃষ্টি হয়। তাহলে এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হবে পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা। কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে কি কি পড়বে মনে করে দেখো। কলম তৈরি করা, কাটিং করা, গ্রাফটিং করা। একটা কলম কি? এই একটা গাছ আছে, এখান থেকে আমি একটা ডাল কেটে নিয়ে পুঁতে দিচ্ছি, এই একটা কলম। আবার আরেকটা কলম কি আছে, যেটাকে আমি কি করি? এই গাছের ডাল এই গাছের সাথে আমি কিন্তু লাগিয়ে দিই, দিয়ে কিন্তু আমি নতুন ধরনের প্রজাতি পাওয়ার চেষ্টা করি। আর কি আছে? অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন, যেটার সাহায্যে আমরা অনেক গবেষণা করি, অনেকদিন আমরা কালচার করতে পারি, অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারি। সেইগুলো কিন্তু এই কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের মধ্যে পড়বে। আমি কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারে এবারে আসছি। এবার আমরা কৃত্রিম অঙ্গজ জননে চলে আসি। কৃত্রিম অঙ্গজ জনন, আচ্ছা অঙ্গজ জনন তো আমি বলেছি কি, সেটা আর বলছি না। কাটিং বা শাখা কলম। কাটিং বা শাখা কলম কিছুই নয়, সোজা জিনিস। একই প্রজাতিভুক্ত গাছ, ধরো আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, আমার বন্ধু একদিন এসছে, ওর মনে হয়েছে যে আমি ওদের বাড়িতে যে গাছটা আছে সেই গাছটাই আমি আমার বাড়িতে রোপণ করবো। এবার আমি তো আর মাটি থেকে তুলে ওকে গাছটাই দেওয়া না, বড় গাছ। তো ও কি করবে? আমার বাড়িতে আসবে, বা গাছটাকে কাটা হবে একটা অংশ থেকে, সেখান থেকে একটা শাখা বের করে সেটাকে আমি কলম করব, করে তাকে আমি দেবো এবং উপযুক্ত মাটি, জল, সার দেবো, যার ফলে সেটা একটা মূল বেরোবে। সেখান থেকে আমরা ওটাকে অন্য জায়গায় পুঁততে পারবো। সোজা কথা, কেটে আমি ডালটা পুঁতে দেবো। এটা হচ্ছে আমাদের কাটিং বা শাখা কলম, শাখা থেকে তৈরি করা হয়। আর হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। গ্রাফটিং কি? গ্রাফট করে দেওয়া, মানে জুড়ে দেওয়া দুটো জিনিসকে। এবার কোন দুটো জিনিসকে মানে জুড়তে পারবো আমরা? একই প্রজাতিভুক্ত দুটি আলাদা গাছে, ঠিক আছে। যেরকম আমার মনে হলো আম গাছ, আমার লেবু গাছ, আমি একসাথে জুড়বো। বা দুটো ফুলের ভেরিয়েশন আছে, আমি দুটো ফুলকে
জুড়ব, দুটো ফুলের গাছের যে শাখা সেই শাখাকে আমি আমার জোড়ার ইচ্ছা প্রকাশ হয়েছে, তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমাকে গ্রাফটিং বা জোড় কলম করতে হবে। কি করতে হবে? গ্রাফটিং বা জোড় কলম করতে হবে। তো এখানে কি হয়, এই ক্ষেত্রে কি হবে, আমার মনে হলো আমি একটা ডাল কেটে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, ডাল কেটে বসিয়ে দিলাম, এখান থেকে একটা ডাল কেটে নিলাম, এটা হচ্ছে কাটিং বা সার কলম। কিন্তু এখানে গল্প আছে অনেক, একটা গাছ স্টক থাকবে, সিয়ন থাকবে। ধরো আমার মনে হচ্ছে এই একটা গাছ, এই হচ্ছে ঠিক আছে, এই টবে একটা গাছ আছে, যেটা আছে সেটাকে আমি কি বলতে পারি, স্টক বলতে পারি। মানে যে গাছটা আছে মাটিতে পোতা, সেই গাছের যে অংশ সেটাকে আমি কি বলতে পারি, স্টক। স্টক মনে করে কি করে রাখবো, স্টকে যেটা আমার আছে। এবং যে ডালটাকে আমি অন্য একটা ডাল সেই ডালটাকে আমি জুড়বো এখান থেকে কেটে, সেই যে ডালটা সেটাকে আমি কি বলবো, সিয়ন। সেটাকে আমি কি বলবো, সিয়ন। তাহলে সিয়নটা কি, অন্য একটা গাছ, তার যে ডালটা আমি এই মানে যে গাছটার সাথে আমি জুড়বো, যেটা মাটির সাথে আছে, সংলগ্ন আছে, সেই গাছের সাথে জুড়বো, সেটাকে আমি স্টক বলবো। আর যেটাকে জোড়া হবে সেটাকে আমি সিয়ন বলবো। এইভাবে কি হয়, গ্রাফটিং বা জোড় কলম তৈরি হয়। এবং এর জন্য উপযুক্ত মাটি, সার, জল, মানে যে নিউট্রিয়েন্টসগুলো লাগে সেগুলো আমাকে প্রোভাইড করতেই হবে। আর শেষে আছে অনু বিস্তরণ। অনু কথাটা হচ্ছে মাইক্রো আর বিস্তরণ, ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন। এর অনেকগুলো ধাপ আছে, ভাগ আছে। মাইক্রো প্রোপাগেশনের সুবিধা, ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশনের যদি আমি অর্থ বলতে চাই, তাহলে ছোট অনু কি হচ্ছে, ছোট, আর বিস্তার করা। প্রোপাগেশন মানে কি, প্রোপাগেশন কথাটার অর্থ হচ্ছে কর্ষণ, ঠিক আছে। তাহলে মাইক্রো প্রোপাগেশনের কথা হচ্ছে কি, ছোট জায়গায় কর্ষণ করে বিস্তার ঘটানো, সেটাকে হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। আর মাইক্রো প্রোপাগেশনে যদি আমি বলতে চাই যে মাইক্রো প্রোপাগেশনের সুবিধা কি, আমার একটা গাছ সেটা আমি করতে পারবো না, আমি আমার ল্যাবে করতে চাই, সেটাকে আমি মাইক্রো প্রোপাগেশন করতে পারবো। বা একটা বীজ আমি অনেকদিন ভালো রাখতে চাই, সেটাও মাইক্রো প্রোপাগেশন করতে পারবো। রোগমুক্ত উদ্ভিদ, সেটাতেও মাইক্রো প্রোপাগেশন করতে পারবো। তো যেটা দরকার এখান থেকে যে দুটো দরকার হচ্ছে, 1 নম্বর মাইক্রো প্রোপাগেশনের ধাপটা করবে, আর হচ্ছে সুবিধা বা গুরুত্ব, একই জিনিস। এই সুবিধা কি, রোগমুক্ত উদ্ভিদ। সুবিধা কি হবে, রোগমুক্ত উদ্ভিদ 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধাতে কি আসবে, যে সহজেই ছোট জায়গার মধ্যে আমরা এই চাষ করতে পারি বা এই মাইক্রো প্রোপাগেশন করতে পারি, অনেক বছর বীজকে ভালো রাখা যায়। এইগুলো কিন্তু সুবিধা আছে। সব থেকে ভালো সুবিধা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ, এইগুলো কিন্তু মনে রাখবে। এর পরের দিন তোমাদের যৌনক্রম আর আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, এই পার্টগুলো হবে। হলেই বৃদ্ধি আর বিকাশ আছে, করলেই জীবনের প্রভাবমানতা শেষ হয়ে যাবে। পরের আরেকটা দিন লাগবে, তারপরের দিন থেকে আমরা কিন্তু মেন্ডেলের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা করবো।